সবাইকে নমস্কার জানিয়ে আমি শুরু করছি আরেকটি নতুন ভিডিও। সেটা হচ্ছে আমাদের নার্সিং এর পরীক্ষায় এএনএম ও জিএনএম নার্সিংয়ে যে জীবনবিজ্ঞান থেকে কোশ্চেনগুলো আসবে সেই জীবনবিজ্ঞানের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে। তো এই আলোচনা অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না, এবং অবশ্যই ভিডিওতে নতুন হলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং কমেন্ট করবে। আর অবশ্যই কোথাও প্রবলেম থাকলে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পপুলেশন ধারণ ক্ষমতায় পৌঁছলে সেক্ষেত্রে জন্মহার গ্রেটার দ্যান মৃত্যুহার হবে, জন্মহার লেস দ্যান মৃত্যুহার, জন্মহার ইকুয়াল টু মৃত্যুহার, না কোনোটিই নয়? এক্ষেত্রে উত্তর হবে জন্মহার গ্রেটার দ্যান মৃত্যুহার। অর্থাৎ এখানে বলাই আছে যে পপুলেশন ধারণ ক্ষমতায় পৌঁছলে, মানে পপুলেশন ধারণ ক্ষমতা বলতে পপুলেশন ধারণ করতে পেরেছে, এই জন্য জন্মহার বেশি হয়েছে বলে পপুলেশন ধারণ ক্ষমতাটা বেড়েছে। তাই ধারণ ক্ষমতা মানে জন্মহারটা বেশি হচ্ছে বলেই পপুলেশনটা ধারণ করছে। নেক্সট কোশ্চেন, নির্দিষ্ট সময়ে পপুলেশন বৃদ্ধির হারের সূত্র। তো এটা একটা সূত্র, এখানে কিছু করার নেই। সূত্রটা হচ্ছে অ্যাকচুয়ালি উত্তর হবে এটার বি, ডিটি বাই আর এন ইকুয়াল টু ডিএন। নেক্সট, নিচের কোন রোগে ইনহেলার ব্যবহার করা হয়? নিচের কোন রোগে ইনহেলার ব্যবহার করা হয়? এটা হবে অ্যাজমা। কেমোথেরাপি দেওয়া হয় নিচের কোন রোগে? কেমোথেরাপি দেওয়া হয় নিচের কোন রোগে? কেমোথেরাপি দেওয়া হয় ক্যান্সার রোগে। 1900 থেকে 2000 খ্রিস্টাব্দের মধ্যে গড় উষ্ণতা বৃদ্ধি ঘটেছে কত? 1900 থেকে 2000 খ্রিস্টাব্দের মধ্যে গড় উষ্ণতা বৃদ্ধি ঘটেছে কত? এটা হবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। শূন্য পপুলেশন যুক্ত ভারতীয় রাজ্য, মানে যেখানে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে না, আবার মানে জনসংখ্যা জন্মহার আর মৃত্যুহার সমান। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি পেয়ে অবস্থাটা খারাপ হচ্ছে না, শূন্য জনসংখ্যা, জনসংখ্যা বাড়ছে না মেন কথা। তাহলে এটা উত্তর হবে কেরালা। কি হচ্ছে কার্সিনোমা ক্যান্সার হয় মূলত আবরণী কলায়, যোগ কলায়, যকৃতে না বৃক্কে? এটা হবে আবরণী কলায়। নিচের কোনটি ক্যান্সার নয়? সার্কোমা, লিম্ফোমা, গ্লুকোমা, কার্সিনোমা। নিচের কোনটি ক্যান্সার নয়? বলো দেখি এর উত্তর কী হবে? এটা হবে গ্লুকোমা। এটা হবে গ্লুকোমা। নিচের যার জন্য ক্যান্সার হয়, নিচের যার জন্য ক্যান্সার হয় কী হবে? নিচের যার জন্য ক্যান্সার হয় এটা হবে কার্সিনোজেম। কার্সিনোজেম। নেক্সট, জন্মহার মাইনাস মৃত্যুহার সমান সমান কি? অর্থাৎ জন্মহার মাইনাস মৃত্যুহার সমান সমান হচ্ছে পপুলেশন সূচক। পপুলেশন সূচক। পপুলেশন দিবস হলো কবে? 11ই জুলাই, 5ই মে, 21শে আগস্ট, 1লা ডিসেম্বর। এটা হবে 11ই জুলাই। ত্রিভুজ এনভি বাই ডেল্টা এনভি বাই ডেল্টা এনটি ইকুয়াল টু বি এটি নির্দেশ করে, এটা হবে বৃদ্ধির হার। এটা নিয়ন্ত্রণ করে, নির্দেশ করে বৃদ্ধির হার। একই অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত সকল জীবকে একত্রে বলা হয়। তাহলে একই অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত হবে পপুলেশন। একই প্রজাতিভুক্ত সকল জীবকে পপুলেশন বলা হয় ওখানকার, বা জীব গোষ্ঠী, যেটাকে বলা হয় জীব গোষ্ঠী। পপুলেশনের গভীর অর্থ সেলফ পারপেচুয়েশন ইউনিট। এটি সর্বপ্রথম কে প্রণয়ন করেন? এটি সর্বপ্রথম কে প্রণয়ন করেন? এটা উত্তর হবে ম্যালথাস। পরের কোশ্চেন,
বি প্লাস আই গ্রেটার দ্যান ডি প্লাস ই এর সাহায্যে বোঝায় জনসংখ্যা। তো তার আগে আমাকে জানতে হবে বি কি, আই কি, ডি কি আর ই কি। বি হচ্ছে বার্থ রেট, আই হচ্ছে ইমিগ্রেশন। বার্থ রেট মানে জন্মহার, আর আই ইমিগ্রেশন মানে হচ্ছে কতজন মানুষ অন্তর পরিব্রাজন হচ্ছে, মানে কোনো দেশে ঢুকছে। গ্রেটার দ্যান ডি, ডি মানে ডেথ রেট মৃত্যুহার, আর ই মানে হচ্ছে ইমিগ্রেশন মানে কতজন বাইরে চলে যাচ্ছে। তাহলে বলছে বি প্লাস আই তার মানে জন্মহার প্লাস ইমিগ্রেশন মানে জন্মহার প্লাস কতজন আসছে, এইটার যোগফল গ্রেটার দেন যদি হয় কার সাথে বড়, মৃত্যুহার আর চলে যাওয়ার। তাহলে মৃত্যুহার আর চলে যাওয়ার সাথে যদি জন্মহার আর আসা বেশি হয় তাহলে জনসংখ্যা অবশ্যই বাড়বে। তাহলে উত্তর এটা কী হবে, স্থিতিশীল হবে, ক্রমবর্ধমান হবে, ক্রমহ্রাসমান হবে না কোনোটি নয়। এটা অবশ্যই তাহলে ক্রমবর্ধমান হবে, জনসংখ্যা বাড়বে। নেক্সট, কুইনাইন কোন রোগের ওষুধ? অ্যাজমা, নিউমোনিয়া, টাইফয়েড, ম্যালেরিয়া। কুইনাইন এটা আমরা জানি ম্যালেরিয়া। বি প্লাস আই লেস দ্যান ডি প্লাস ই এর সাহায্যে বোঝায় জনসংখ্যা। তার মানে এবার ওটা উল্টোটা, যে জন্মহার আর দেশে প্রবেশ করা এটা যদি ছোট হয় কার তুলনায়, মৃত্যুহার আর দেশ থেকে বেরিয়ে যাওয়া। তার মানে মৃত্যুহার আর দেশ থেকে বেরিয়ে যাওয়া জনসংখ্যার পরিমাণটা কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। তার মানে কি জনসংখ্যা কমবে, ক্রমহ্রাসমান। বর্তমান বিশ্বের সর্বাপেক্ষা বড় সমস্যা কোনটি? দূষণ, জনবিস্ফোরণ, অরণ্য হ্রাস না দুর্যোগ? এটা সবাই পারবে। এটা কি, জনবিস্ফোরণটাই আমাদের এখন প্রতিনিয়ত যে জনসংখ্যা বেড়ে চলেছে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। জীব সংখ্যায় অনিয়ন্ত্রিত বৃদ্ধি লক্ষ্য করা যায়। জৈবিক ক্ষমতার অনুপস্থিতি, একটি স্থির ধারণ ক্ষমতা, পরিবেশগত বাধার অনুপস্থিতি, প্রচুর পরিবেশগত গঠন। তাহলে অনিয়ন্ত্রিত বৃদ্ধি হচ্ছে কারণ পরিবেশগত বাধার অনুপস্থিতি, পরিবেশ কোনো রকমের বাধা দিচ্ছে না বলে আমাদের জনসংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। ব্রঙ্কাইটিস রোগে ক্ষতিগ্রস্ত হয় কি? ব্রঙ্কাইটিস রোগে কি ক্ষতিগ্রস্ত হয়? চেষ্টা করো। এটা হবে শ্বাসযন্ত্র। ভারতে বায়োস্ফিয়ারের সংখ্যা কটি? বায়োস্ফিয়ারের সংখ্যা হচ্ছে 13টি। পশ্চিমবঙ্গের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা? ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা হচ্ছে 28টি। ভারতের জীববৈচিত্র্য আইন চালু হয় কত সালে? জীববৈচিত্র্য আইন, অরণ্য আইন 1972 আর জীববৈচিত্র্য আইনটা হবে 2002। ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো, কি হবে জাতীয় উদ্যান? এটা হবে জিম করবেট জাতীয় উদ্যান। নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ? ইনসিটু মানে যখন কোনো বাস্তুতন্ত্রকে অর্থাৎ কোনো জীব সম্প্রদায়কে তার নিজস্ব পরিবেশে সংরক্ষণ করা হয় তাকে বলা হয় ইনসিটু। তো চিড়িয়াখানা হবে না, কারণ চিড়িয়াখানায় অনেক বাইরে থেকে প্রাণী এনে ওখানে সংরক্ষণ। বোটানিক্যাল গার্ডেন হবে না, বিভিন্ন রকমের গাছপালা সেখানে বাইরে থেকেও আনা হয়। ক্রয় সংরক্ষণও হবে না, এটা হবে জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গের কোন জেলায় জেএফএম প্রথম শুরু হয়? জেএফএম এর ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এটা প্রথম শুরু হয় পশ্চিমবঙ্গে কোথায়? এটা হবে পশ্চিম মেদিনীপুরে প্রথম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট শুরু হয়। বাঘকে বিপন্ন প্রাণী হিসাবে গণ্য করা হয় কত সালে? 1968 সালে। সিকিম অরুণাচলে কোন প্রাণীর সংরক্ষণ করা হয়? সিকিম অরুণাচলে সংরক্ষণ করা হয় রেড পান্ডা। সুন্দরবন হলো একটি, এটা অবশ্যম্ভাবীভাবে কী হবে? অভয়ারণ্য হবে না, চিড়িয়াখানা হবে না, জাতীয় উদ্যান হবে না, তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ। WWF এর সংকেত হিসাবে কোন প্রাণীকে ধরা হয়? WWF এর সংকেত হিসাবে কোন প্রাণীকে ধরা হয়? এটা উত্তর হবে জায়ান্ট পান্ডা। ভারতের বাঘকে জাতীয় পশুর মর্যাদা দেওয়া হয় কত সালে? ভারতের বাঘকে জাতীয় পশুর মর্যাদা দেওয়া হয় কত সালে? এটা হবে 1972 সালে। ক্রায়ো সংরক্ষণে উদ্ভিদ নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত করা হয়? তাপমাত্রা এখানে অনেক মাইনাস টেম্পারেচার লাগবে, তাহলে -196 ডিগ্রি সেন্টিগ্রেড।
নেক্সট কোশ্চেন, কোনটি বিপন্ন স্তন্যপায়ী নয়? বিপন্ন স্তন্যপায়ী নয়, তাহলে এটা হবে ঘড়িয়াল। উত্তর হবে এটা ঘড়িয়াল। পরে বেথুয়া ডহরি কোন রাজ্যে অবস্থিত? বেথুয়া ডহরি কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তর হবে পশ্চিমবঙ্গে। সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? গন্ডার সংরক্ষণ করা হয় কোথায়? গন্ডার সংরক্ষণ করা হয় কোথায়? একশৃঙ্গ গন্ডার, এটা হবে অসমের কাজিরাঙা। অসমের কাজিরাঙা। করবেট জাতীয় পার্ক বিখ্যাত কোন পশুর জন্য? করবেট জাতীয় উদ্যান পার্ক কোন পশুর জন্য বিখ্যাত? তাহলে এটা হবে বাঘ। জিম করবেট বাঘের জন্য। তাহলে কাজিরাঙা হচ্ছে, আমরা এর আগে দেখলাম, কাজিরাঙা হচ্ছে কি গন্ডার সংরক্ষণ, আর জিম করবেট হচ্ছে বাঘ। কানহা জাতীয় উদ্যান, এটাও কিন্তু বাঘ। কানহা জাতীয় উদ্যানও বাঘ সংরক্ষণের জন্য। নিচের কোনটি জলজ সম্পদ? জলজ সম্পদ, মুরগি হবে না, মেষ হবে না, হাঁস হবে না, স্থলজ এগুলো। তাহলে মুক্তা ঝিনুক, এটা হচ্ছে জলজ সম্পদ, সমুদ্রে বেশি পাওয়া যায়। নিচের কোনটি সমুদ্রের প্রধান প্রাণী যা সংরক্ষণযোগ্য? রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, কেটো কচ্ছপ না ময়াল? নিচের কোনটি সুন্দরবনের প্রধান প্রাণী যা সংরক্ষণযোগ্য? তাহলে এটা অবশ্যম্ভাবীভাবে রয়্যাল বেঙ্গল টাইগার। কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জাতীয় পার্কে গন্ডার সংরক্ষণ করা হয়? তাহলে বলো গন্ডার পশ্চিমবঙ্গের কোথায়? তাহলে জলদাপাড়া, সুন্দরবন, এই দুটো পশ্চিমবঙ্গ। বাকি গুজরাটের গির তো গুজরাটে পড়ে গেল। অসমের কাজিরাঙা, তাহলে অসমে পড়ে গেল। তাহলে আমাদের উত্তর হচ্ছে এখানে সুন্দরবন হবে না, কারণ এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে জলদাপাড়া হবে। এভাবে করে মিলিয়ে অপশানগুলো অ্যান্সার করার চেষ্টা করবে, তাহলে মনে বেশি থাকবে। নেক্সট, পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো অভয়ারণ্য, জাতীয় পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ না সংরক্ষিত? এটা রিপিট হচ্ছে কোশ্চেন, এটা হবে বায়োস্ফিয়ার রিজার্ভ। ভারতের নবীনতম বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা মহারাষ্ট্রের অমরকন্টক। ক্যান্সার বিরোধী পদার্থ হলো এটা উত্তর হবে ট্যাক্সল। ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান হলো আন্দামান নিকোবরে আছে, তাহলে কি হবে? সাউথ বাটন জাতীয় উদ্যান আন্দামানে আছে, এটা সঠিক। একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের জীববৈচিত্র্যের সম্মিলিত রূপকে বলা হয়, এটা হচ্ছে একটা ক্ষুদ্র জীববৈচিত্র্য যদি বলতো ওটা হচ্ছে আলফা, আর পাশাপাশি অবস্থিত দুটি ক্ষুদ্র যদি একসাথে যুক্ত হয়ে যায় তাহলে ওটাকে আমরা বলবো বিটা। আর অনেকগুলি যখন বিটা বা আলফা একসাথে যুক্ত হয়ে একটা বড় ভৌগোলিক অঞ্চলের জীববৈচিত্র্যের সৃষ্টি করে তখন সেটা হচ্ছে গামা। তাহলে এটা উত্তর হয়ে যাবে, বৃহৎ ভৌগোলিক অঞ্চল বলেছে, তাহলে এটা হবে গামা। সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা কটি? হটস্পট টোটাল আছে পৃথিবীতে 36টি। যদি এখানে বলে ভারতে কটি, ভারতে হটস্পটের সংখ্যা হচ্ছে 2টি। একটা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল আর একটা হচ্ছে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল। জেএফএম এর ফুল ফর্ম আগেই বলেছি, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। প্রকল্পটি প্রথম চালু হয় কোথায়? জেএফএম প্রকল্পটি প্রথম চালু হয় কোথায়? এটা হবে পশ্চিমবঙ্গে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। বিপন্ন প্রজাতির বানর নিচের কোন হটস্পট অঞ্চলে পাওয়া যায়? বিপন্ন প্রজাতির বানর নিচের কোন অঞ্চলে পাওয়া যায়? তাহলে এটা হবে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা অঞ্চলে বানর। তাহলে মনে রাখবে যে রামায়ণটা হয়েছিল শ্রীলঙ্কা বা লঙ্কাতে, তাহলে লঙ্কায় ওখানে বানর সেই সময় কাজ করতো, তাহলে বানর পাওয়া যায়। তাই মনে রাখবে যে বানর সবচেয়ে বেশি বানরযুক্ত হটস্পট অঞ্চল হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। ভারতের একটি বহিরাগত প্রজাতি হলো তেলাপিয়া, পার্থেনিয়াম, কচুরিপানা, সবকটি। তাহলে এখানে অ্যান্সার হবে সবকটি। এই সবকটি হচ্ছে, এটা হচ্ছে বহিরাগত প্রজাতি। কোনো অঞ্চলের স্থানীয় মানুষের জীববৈচিত্র্য সম্পর্কিত তথ্য রেকর্ড বা তথ্য ভাণ্ডার হলো, এটা হয়ে যাবে তোমার উত্তর, এটা হবে
পিবিআর। পিবিআর পিবিআরটা কি? পিবিআরটা এর ফুল ফর্ম হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। এই এই সংস্থার আন্ডারে কি হয়, বায়োডাইভার্সিটির যে বা জীববৈচিত্র্য সম্পর্কিত যে তথ্য সেগুলো সংরক্ষণ করা হয়। করোনা ভাইরাস হলো এক ধরনের কি প্রাণী ভাইরাস, উদ্ভিদ ভাইরাস, স্তন্যপায়ী ভাইরাস না স্বাধীনজীবী ভাইরাস? তাহলে এটা উত্তর হয়ে যাবে প্রাণী ভাইরাস। নেক্সট কোশ্চেন, করোনা ভাইরাস ঘটিত একটি রোগ হলো, এটা সবাই পারবে, কী হবে? কোভিড-19। যে করোনা ভাইরাস সংক্রমণে কোভিড-19 হয় তার নাম হচ্ছে, তার নাম হবে এখানে এই যে SARS-CoV-2। SARS-CoV-2। করোনা ভাইরাস কত রকমের হয়? তো এটা দেখবে একটু সার্চ করে, অনেক বই, কোনো বই 2 রকম, কোনো বই 5 রকম। তো আমি যতদূর জানি এটা 4 রকম হবে। কোভিড-19 ভাইরাস হলো আলফা করোনা ভাইরাস, বিটা করোনা ভাইরাস, গামা না ডেল্টা? এটা হবে বিটা করোনা ভাইরাস। S14 থাকে করোনা ভাইরাসের নিউক্লিও ক্যাপসিডে, প্রোটিনগুলোকে S স্পাইকে মানে ভাইরাসের ভেতরে। S স্পাইকে একটি আলফা করোনা ভাইরাসের উদাহরণ হলো, আচ্ছা এটা উত্তর হবে SARS-CoV। SARS-CoV। S14 আণবিক ওজন কত? S14 আণবিক ওজন কত? S14 আণবিক ওজন হচ্ছে 150 kDa। পোষক কোষের গ্রাহকের নাম। পোষক কোষের গ্রাহকের নাম কি? পোষক কোষের গ্রাহকের নাম কি? এটা উত্তর হবে SE। নেক্সট কোশ্চেন, SARS-CoV-2 এর প্রাথমিক উৎস কি? এর প্রাথমিক উৎস আমরা সবাই মোটামুটি জানি যে বাদুড় থেকে এসছে রোগটা, বাদুড়। কোভিড-19 ক্ষেত্রে ইনকিউবেশন কাল কত থেকে কত দিন? এটা কত হবে? এটা হবে 2 থেকে 14 দিন। কোভিড-19 ছড়ানোর মাধ্যম হলো কি? জল, দৃষ্টি, বাদুড় না ড্রপলেট? এটা ড্রপলেট হবে। তাহলে এ দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে না কিন্তু, এটা বলছে কোভিড-19 ছড়ানোর মাধ্যম। আর এর আগে যেটা বাদুড় ছিল ওটা হচ্ছে উৎস, প্রাথমিক উৎস। ওটা প্রাথমিক উৎস হচ্ছে বাদুড়, আর মাধ্যম হচ্ছে ছড়ানোর ড্রপলেট। 2020 খ্রিস্টাব্দের ভারতবর্ষে কোন সময়ে কোভিড-19 সবচেয়ে বেশি সংক্রমণ ঘটে? এটা উত্তর আমি দাগিয়ে রেখেছি, এটা হবে সেপ্টেম্বরে। করোনা ভাইরাসের জিনোম নির্ভর একটি পরীক্ষা হলো, এটা হচ্ছে RT-PCR। কী হবে? RT-PCR। নিম্নলিখিত কোন রোগটির ক্ষেত্রে কোভিড-19 মারাত্মক ক্ষতি হয়? না, মারাত্মক হয় না, সরি। এটা হবে নিম্নলিখিত কোন রোগটির ক্ষেত্রে কোভিড-19 মারাত্মক হয় না? তাহলে এটা উত্তর হয়ে যাবে সাইজোফ্রেনিয়া। কোভিড-19 সংক্রমণের প্রতিরোধ সৃষ্টি সামাজিক রূপ, কথাটা লেখা ওঠেনি, এটা হবে বজায় রেখে চলা। তাহলে একটি ব্যক্তিগত প্রচেষ্টা, এটা বুঝতেই পারছো, একটি ব্যক্তিগত প্রচেষ্টা থাকলে আমরা সামাজিক রূপটাকে বজায় রাখতে পারি। সিরাম হলো মানুষের কি? রক্তকোষ বাদে অংশ, কলারস না পরিশ্রুত? দাগিয়ে রেখেছি আমি রক্তকোষের বাদের অংশ সিরাম। ঠিক আছে, তো এই গেল আজকের আলোচনার বিষয়। তো তোমরা দরকার হলে আবার কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে নেবে। তো এই গেল আজকের আলোচনার সমস্ত বিষয়, জীবনবিজ্ঞান থেকে যে কোশ্চেনগুলো, অবশ্যই তোমরা একটু ভালো করে দেখবে। আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কাজে লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। ঠিক আছে।